তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 2 পেপার থেকে গুরুত্বপূর্ণ দুটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় 10 বা 20 নম্বরে আসতে পারে। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, লোকসভার স্পিকারের ভূমিকা উদাহরণসহ মূল্যায়ন করো। অ্যান্সারটা তোমরা বুঝে নাও যে কিভাবে গুছিয়ে প্রশ্নের উত্তর লিখবে অনার্স লেভেলের জন্য। প্রথমেই ভূমিকা দেখো, ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় লোকসভার স্পিকার বা অধ্যক্ষের পদটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ। ভারতের সংবিধানের 93 নম্বর ধারায় লোকসভার স্পিকার পদের উল্লেখ রয়েছে। লোকসভার কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং সবার গণতান্ত্রিক গাম্ভীর্য বজায় রাখার দায়িত্ব তার উপর ন্যস্ত। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু স্পিকারের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছিলেন, স্পিকার হলেন সভার প্রতিনিধি, তিনি সভার মর্যাদা ও স্বাধীনতার প্রতীক। বস্তুতপক্ষে স্পিকার কেবল সভার একজন প্রিসাইডিং অফিসার নন, তিনি সমগ্র লোকসভা এবং এর সদস্যদের অধিকারের প্রধান অভিভাবক। এবারে লোকসভার স্পিকারের নিয়োগ ও কার্যকাল, এই পোর্শনটা বোঝো। ভারতের সংবিধানের 93 নম্বর ধারা অনুযায়ী লোকসভায় নবনির্বাচিত সদস্যরা তাদের নিজেদের প্রথম অধিবেশনে নিজেদের মধ্যে থেকে একজন স্পিকার এবং একজনকে ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচন করেন। সংসদীয় রীতি অনুযায়ী সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থী স্পিকার পদে নির্বাচিত হন এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত হন। স্পিকারের কার্যকাল সাধারণত লোকসভার কার্যকালের সমান, অর্থাৎ 5 বছরের। লোকসভা ভেঙে দেওয়া হলেও নতুন লোকসভার প্রথম অধিবেশনের ঠিক আগে পর্যন্ত তিনি স্পিকার পদে বহাল থাকেন। সংবিধানের 94 নম্বর ধারা অনুযায়ী স্পিকার চাইলে স্বতঃপ্রণোদিত হয়ে ডেপুটি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। এছাড়া লোকসভার তৎকালীন সমস্ত সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রস্তাব পাস করেন স্পিকারকে পদচ্যুত করা যায়। এবার হচ্ছে লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। প্রথম পয়েন্ট, সভার কার্য পরিচালনা ও শৃঙ্খলা রক্ষা। লোকসভার অধিবেশন চলাকালীন সভার শৃঙ্খলা ও নিয়মকানুন বজায় রাখা স্পিকারের প্রধান দায়িত্ব। সভার কাজ কোন নিয়মে চলবে, কোন সদস্য কখন বক্তব্য রাখবে এবং কতক্ষণ বলবেন তা স্পিকার নির্ধারণ করেন। কোনো সদস্য অসাংবিধানিক বা অশোভন আচরণ করলে স্পিকার তাকে সভা থেকে বহিষ্কার বা সাময়িকভাবে সাসপেন্ড করতে পারেন। তারপর হচ্ছে অর্থবিল সংক্রান্ত চূড়ান্ত ক্ষমতা। সংবিধানের 110-এর 3 নম্বর ধারা অনুযায়ী কোনো বিল অর্থবিল কিনা সে বিষয়ে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। স্পিকারের সংশয়পত্র ছাড়া কোনো অর্থ বিল রাজ্যসভায় বা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো যায় না। উদাহরণস্বরূপ 2016 সালে লোকসভায় আধার বিলকে অর্থ বিল হিসাবে পেশ করার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়েছিল, যা নিয়ে পরবর্তীতে সুপ্রিম কোর্ট ও স্পিকারের এই সাংবিধানিক অধিকার মান্যতা পায়। তারপরে যৌথ অধিবেশনের সভাপতিত্ব। সংবিধানের 118-4 নম্বর ধারা অনুযায়ী কোনো সাধারণ বিল পাসের ক্ষেত্রে সংসদের উভয় কক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে রাষ্ট্রপতি যে যৌথ অধিবেশন আহ্বান করে সেখানে লোকসভার স্পিকারই সভাপতিত্ব করে থাকেন। তারপর হচ্ছে নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট প্রদান। সংবিধানের 101 নম্বর ধারা অনুযায়ী স্পিকার লোকসভায় সাধারণ ভোটদানে অংশগ্রহণ করেন না, কিন্তু কোনো বিল বা প্রস্তাবের পক্ষে বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে, অর্থাৎ অচল অবস্থা তৈরি হলে স্পিকার একটি নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট দিতে পারেন। তারপর হচ্ছে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ। সংবিধানের 10ম তফসিল অনুযায়ী দলত্যাগ বিরোধী আইনের ভিত্তিতে লোকসভায় কোনো সদস্যের সদস্যপদ বাতিল হবে কি না সে বিষয়ে স্পিকারের সিদ্ধান্তই গ্রহণ করেন। উদাহরণস্বরূপ বিভিন্ন সময়ে রাজনৈতিক দলত্যাগের কারণে লোকসভার সাংসদদের পদ খারিজ করার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত ভূমিকা পালন করে। তারপর হচ্ছে সংসদীয় অধিকার ও মর্যাদা রক্ষা। স্পিকার হলেন লোকসভার সদস্যদের স্বাধিকার ও বিশেষ অধিকারের রক্ষক। সভার বাইরে বা ভেতরে কোনো ব্যক্তি বা
প্রতিষ্ঠান সংসদের অধিকার ভঙ্গ করলে স্পিকার অধিকার ভঙ্গের প্রস্তাব গ্রহণ করতে পারেন এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। এবার উপসংহারটা তোমরা দেখে নাও। উপসংহারটা আর পড়ে বলছি না তোমাদের। এবং পরের প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা উদাহরণসহ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনায় আসছি। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এখানে কি বলা হচ্ছে প্রথমেই আছে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় রাজ্যের প্রকৃত শাসক হলেন মুখ্যমন্ত্রী। সংবিধান অনুযায়ী রাজ্যপাল হলেন রাজ্যের নিয়মতান্ত্রিক বা নামসর্বস্ব প্রধান, কিন্তু মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের প্রকৃত বা কার্যনির্বাহী প্রধান। ভারতের সংবিধানের 163 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপালকে তার কাজে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা থাকে। রাজ্য প্রশাসনে মুখ্যমন্ত্রীর অবস্থান ও পদমর্যাদা ঠিক কেন্দ্রের প্রধানমন্ত্রীর সমতুল্য। রাজ্যের শাসন যন্ত্রের মূল চালিকা শক্তি হিসাবে মুখ্যমন্ত্রী একদিকে যেমন বিধানসভার নেতা, অন্যদিকে তেমনই তিনি মন্ত্রিসভা এবং সাধারণ মানুষের মধ্যে প্রধান সংযোগকারী হিসাবে কাজ করেন। এবার হচ্ছে মুখ্যমন্ত্রীর নিয়োগ ও কার্যকাল। ভারতের সংবিধানে 164 1 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে থাকেন। তবে রাজ্যপাল নিজের ইচ্ছামতো যে কাউকে মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করতে পারেন না। সংসদীয় রীতি অনুযায়ী রাজ্য বিধানসভার নির্বাচনে যে রাজনৈতিক দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, রাজ্যপাল সেই দল বা জোটের নির্বাচিত নেতা বা নেত্রীকে সরকার গড়ার আহ্বান জানান এবং তাকেই মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করেন। যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে রাজ্যপাল তার নিজস্ব স্ববিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে সবচেয়ে বড় দলের নেতাকে মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করতে পারেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার নির্দেশ দেন। সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রীর কোনো নির্দিষ্ট কার্যকাল নেই। তিনি রাজ্যপালের সন্তুষ্টির ওপরে নিজের পদে বহাল থাকেন। তবে বাস্তবে বিধানসভায় তার দলের সংখ্যাগরিষ্ঠতা যতদিন বজায় থাকে তিনি সাধারণত 5 বছরের সাধারণ মেয়াদ পর্যন্ত নিজের পদে বহাল থাকেন। বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা হারালে বা অনাস্থা প্রস্তাব পাস হলে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হয়। এবার হচ্ছে মুখ্যমন্ত্রীর কার্যাবলী। এই পোর্শনটাকে বুঝে নাও। প্রথম কাজ হচ্ছে বিধানসভার নেতা বা নেত্রী হিসাবে ভূমিকা। মুখ্যমন্ত্রী হলেন রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং সভার প্রধান পথপ্রদর্শক। বিধানসভার অধিবেশন কখন ডাকা হবে, কতদিন চলবে সে বিষয়ে তিনি রাজ্যপালকে পরামর্শ দেন। সরকারের প্রধান নীতি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা করেন। সংবিধানের 174 নম্বর ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার আগে রাজ্যপালকে বিধানসভা ভেঙে দেওয়ার পরামর্শ দিতে পারেন। তারপর হচ্ছে মন্ত্রিসভার স্রষ্টা ও পরিচালক হিসাবে ভূমিকা। রাজ্যের মন্ত্রিসভা গঠন, পুনর্গঠন, পরিচালনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। 164 নম্বর ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনেই রাজ্যপাল মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ করেন। মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন, দপ্তরের রদবদল মুখ্যমন্ত্রী করে থাকেন। তিনি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। কোনো মন্ত্রীর সঙ্গে তার নীতিগত মতবিরোধ দেখা দিলে তিনি সেই মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন অথবা রাজ্যপালকে দিয়ে তাকে বরখাস্ত করতে পারেন। তারপর হচ্ছে রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হিসাবে ভূমিকা। সংবিধানের 167 নম্বর ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী হলেন রাজ্যপাল এবং মন্ত্রিসভার মধ্যে একমাত্র যোগসূত্র। মন্ত্রিসভার যাবতীয় সিদ্ধান্ত এবং রাজ্যের শাসনতান্ত্রিক ও আইন প্রণয়ন সংক্রান্ত সমস্ত তথ্য মুখ্যমন্ত্রী রাজ্যপালকে জানাতে বাধ্য থাকে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, রাজ্য নির্বাচন কমিশন বা রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি নিয়োগের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী রাজ্যপালকে চূড়ান্ত পরামর্শ দিয়ে থাকেন। তারপর হচ্ছে রাজ্যের প্রধান মুখপাত্র ও নীতি নির্ধারক হিসাবে মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের প্রধান মুখপাত্র। রাজ্যে
স্বার্থ রক্ষা করা এবং কেন্দ্রের কাছে রাজ্যের দাবি দাওয়া তুলে ধরার ক্ষেত্রে তিনি প্রধান ভূমিকা পালন করেন। তিনি জাতীয় উন্নয়ন পর্ষদ, অন্তরাজ্য পরিষদ এবং নীতি আয়োগের বৈঠকে রাজ্যের প্রতিনিধিত্ব করেন। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা বা রাজ্যের উন্নয়নের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ আদায়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কেন্দ্রের সাথে সরাসরি আলোচনা করেন। এবার উপসংহার দেখে নাও, উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে।